নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। আগস্ট নয়, এপ্রিল থেকে মিলবে যুবসাথী। 15 থেকে 26 প্রতিটি বিধানসভায় থাকবে একটি করে বুথ। আবেদন করতে হবে সেখানে, জানালেন মুখ্যমন্ত্রী। লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ইন্ডিয়া জোটের, সই করল না তৃণমূল। 14ই এসআইআর এর চূড়ান্ত তালিকা নয়, স্কুটিনির জন্য বাড়ল সময়সীমা। পাশাপাশি এসআইআর নথি নষ্ট অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। 15ই ফেব্রুয়ারির মধ্যে পুলিশের অদল বদল সারতে হবে, স্বরাষ্ট্র সচিবকে চিঠি সিইও দপ্তরে। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ, সেই কারণেই আরও কিছুটা সময় চাওয়া হয়। গেম ইজ অন, সব নাটকের অবসান। বয়কট নাটক শেষ করে ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। পয়লা এপ্রিল থেকেই মিলবে যুবসাথী। মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে আবেদন করবেন, কোন শর্তে মিলবে টাকা, যাবতীয় খুঁটিনাটি তথ্য নিজেই জানালেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগে অন্তর্বর্তী বাজেটে শিক্ষিত বেকারদের জন্য একটি প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম দেওয়া হয়েছে যুবসাথী। জানানো হয়েছে এই প্রকল্পে শিক্ষিত বেকার অর্থাৎ মাধ্যমিক পাশের পর যারা বেকার রয়েছেন তাদের প্রতি মাসে দেওয়া হবে 1,500 টাকা। মঙ্গলবার এই ইস্যু নিয়ে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগে আগস্টে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু তা এগিয়ে আনা হচ্ছে। এপ্রিল থেকেই মিলবে এই বেকার ভাতা। নিশ্চয়ই ভাবছেন এই ভাতার ক্ষেত্রে আর কোনো শর্ত রয়েছে কিনা। মমতা দিন জানান, 21 থেকে 40 বছর বয়সী হতে হবে। যদি কোনো রকম স্কলারশিপ পেয়ে থাকেন তাতে কোনো সমস্যা নেই, তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্য কোনো জনমুখী প্রকল্পের আয়তায় থেকে থাকেন তাহলে যুবসাথীর সুবিধা মিলবে না। প্রাথমিকভাবে 5 বছর প্রতি মাসে এই টাকা পাবেন। তারপরেও যদি কেউ বেকার থাকেন সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর। কিন্তু কিভাবে আবেদন করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যুবসাথীর আবেদনপত্র নেওয়ার জন্য দুয়ারে সরকার ধাঁচে বিধানসভা ভিত্তিতে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। 15 থেকে 26 তারিখ অবধি চলবে এই ক্যাম্প। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আধিকারিকরা থাকবেন সেখানেই প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করা যাবে। সঙ্গে সঙ্গেই মিলবে রসিদও। এই প্রকল্প নিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। পক্ষপাতমূলক আচরণের জবাব দিতে লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। এই বিষয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর শারীরিক হামলার আশঙ্কায় অধিবেশন মুলতবি করে দেন স্পিকার ওম বিড়লা। বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি কংগ্রেস সহ দেশের বিরোধী দলগুলি। এরপরেই অনাস্থা আনার প্রস্তুতি শুরু হয়েছে। পক্ষপাতমূলক আচরণের জবাব দিতে লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। এই বিষয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো আপত্তি নেই, তবে এই প্রস্তাব আনার আগে 4টি দাবি উল্লেখ করে স্পিকারকে চিঠি দিক বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। একই সঙ্গে দলগুলির যৌথ বিবৃতিও দাবি করেছেন তৃণমূলের লোকসভার দলনেতা। আর এই শর্ত মানলেই যে প্রস্তাবে তৃণমূল সই করবে তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি। कि हमारे जो पार्टी का स्टैंड है, हमें नो कॉन्फिडेंस साइन करने में कोई दिक्कत नहीं है। नो कॉन्फिडेंस रेजोल्यूशन साइन करने में, सबमिट करने में कोई दिक्कत नहीं है। सारे तृणमूल एमपी साइन करेंगे। लेकिन हमारा उनको जो सुझाव था कि पहले आपके जो 4 पॉइंट्स है, जो पॉइंट कांग्रेस की तरफ से रेज किया जा रहा है, एक तो आप देख रहे हैं 8 लोगों को सस्पेंड किया गया है, एक उनके महिला सांसदों के ऊपर झूठा आरोप लगाया गया है, एक प्रतिपक्ष के नेता को बोलने दिया नहीं जा रहा है, और दूसरे तरफ से
आपका जो है कि भाई दूसरा बीजेपी के नेता को आप अटैक करने का मौका दे रहे हो एंड द चेयर इज वर्किंग इन अ बायस्ड मैनर। तो इन चारों मुद्दों को पहले हमने ये कहा कि आप एक चिट्ठी इन फॉर्म ऑफ अ प्रोटेस्ट आप स्पीकर को भेजिए। उस चिट्ठी में सारे ऑपोजिशन एमपीज, चाहे वो कांग्रेस के हो, समाजवादी पार्टी के हो, तृणमूल के हो, डीएमके के हो, सब साइन करेंगे। हमें कोई दिक्कत नहीं है और स्पीकर को आप 2-4 दिन समय दीजिए। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর শারীরিক হামলার আশঙ্কায় অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি কংগ্রেস সহ দেশের বিরোধী দলগুলি। শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে ওমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেট অধিবেশনেই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলগুলি, যেখানে পক্ষপাতিত্বের অভিযোগের পাশাপাশি মূলত 4টি কারণকে সামনে রেখে এই প্রস্তাব আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে বিরোধী দলনেতাকে সংসদে বলার সুযোগ না দেওয়া, বিরোধী 8 সাংসদকে সাসপেন্ড করার মতো বিষয়ও রয়েছে। একই সঙ্গে কংগ্রেস যদি তাড়াহুড়ো করে মঙ্গলবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চায়, তাতে তৃণমূল যে সই করবে না তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন সাংসদ। চলতি বাজেট অধিবেশনে একাধিক ইস্যুতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সেই সখ্য চোখে পড়ছে না। বিশেষ করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার ক্ষেত্রে রাহুল গান্ধীর চুপ থাকা মোটেই ভালো চোখে দেখেনি তৃণমূল। পাল্টা হিসেবে এবার সচেতনভাবেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার প্রস্তাবের ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করা হচ্ছে। অন্তত যেভাবে এদিন লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে অভিষেক শর্ত বেঁধে দিয়েছেন, সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে সাংসদের ব্যাখ্যা, কংগ্রেস যেভাবে বলবে সেভাবে তৃণমূল চলবে না, তাদেরও স্বাধীন বক্তব্য রয়েছে। এমনকি এক্ষেত্রে বিজেপির সঙ্গে তৃণমূলের যে পার্থক্য আছে তাও মনে করিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, এটাই তো নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের পার্থক্য, ভুল করলে তাকে সুযোগ তো দিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। 12 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টারের পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরুর আগেই সামনে এসেছে বড় প্রশাসনিক চ্যালেঞ্জ, শিক্ষক ঘাটতি। আর এই ঘাটতিকে পূরণ করায় বড় সিদ্ধান্ত নিল কাউন্সিলর ও প্রশাসন। 12 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টারের পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরুর আগেই সামনে এসেছে বড় প্রশাসনিক চ্যালেঞ্জের শিক্ষক ঘাটতি। উচ্চ মাধ্যমিক শিক্ষক সংসদের তরফে জানানো হয়েছে, 2026-এ বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষাকর্মী এসআইআর সংক্রান্ত কাজে যুক্ত থাকায় পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত ইনভিজিলেটর পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতি সামাল দিতে প্রাথমিক স্কুল স্তর থেকে প্রায় 12,000 অতিরিক্ত শিক্ষককে পরীক্ষার কাজে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সংসদের বক্তব্য, সুষ্ঠু এবং স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনা করাই এখন তাদের প্রধান লক্ষ্য। তাই পরিস্থিতি দ্রুত বুঝে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক স্তরের শিক্ষকদের পরীক্ষা কেন্দ্রে যুক্ত করার মাধ্যমে দায়িত্ব ঘাটতি অনেকটাই মেটানো যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এই বছর 12 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 3 স্তরেই পরীক্ষা হবে। সেমিস্টার 4, সেমিস্টার 3, সাপ্লিমেন্টারি এবং পুরনো পরীক্ষার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। 3টি পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 7,10,000। এর মধ্যে ছাত্র রয়েছে প্রায় 44.40% এবং ছাত্রী 55.60%। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় 80,000-এরও কাছে। রাজ্য জুড়ে মোট 822টি পরীক্ষার মূল কেন্দ্র এবং 2,103টি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে 104টি ভেন্যুকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কক্ষে 20 জন শিক্ষার্থীর জন্য ন্যূনতম 2 জন করে ইনভিজিলেটর বা পরিদর্শক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক স্বল্পতার কারণে এই নিয়ম বজায় রাখা এখন প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিরাপত্তার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি ভেন্যুর মূল গেট এবং ভেন্যু সুপারভাইজারের কক্ষে সিসিটিভি নজরদারি থাকবে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীদের মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রিক গ্যাজেট পরীক্ষা করা হবে। পরীক্ষা কক্ষে মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার এনরোলমেন্ট সহ সমস্ত পরীক্ষা বাতিল করা হবে বলে কড়া নির্দেশ জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের সকাল 9টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রশ্নপত্র পরীক্ষার্থীদের সামনেই নির্ধারিত সময়ে খোলা হবে। সেল ওপেনিং ফরম্যাট মানতে হবে এবং পরীক্ষা শুরুর আগে কোনোভাবেই প্রশ্নপত্র খোলা যাবে না। পাশাপাশি উত্তরপত্র এবং
ওয়েমার শিটে নিজের নাম, রোল নাম্বার, বিষয়ের কোড ইত্যাদি সঠিকভাবে পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরে কোনো প্রযুক্তিগত বা প্রশাসনিক জটিলতা তৈরি না হয়। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। মোট 465 জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর জন্য রাইটার, অতিরিক্ত সময় এবং ইন্টারপ্রিন্টার সহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয়, আঞ্চলিক এবং জেলা স্তরে কন্ট্রোল রুম খোলা থাকবে, যাতে পরীক্ষাকালীন কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধান করা যায়। সব মিলিয়ে শিক্ষক স্বল্পতার মতো বড় চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। কর্তৃপক্ষের আশা, এই সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশ তাদের গুরুত্বপূর্ণ পরীক্ষার দিকে এগোবে। হাই নিউজ নেটওয়ার্ক। সামনে নির্বাচন বাংলাদেশে, তার আগেই ট্রাম্পের থেকে বড় সুবিধা আদায় করে ছাড়লেন ইউনূস। আমেরিকার সঙ্গে চুক্তি বাংলাদেশের, দেখুন কত কমল শুল্ক। এবার বাংলাদেশের সঙ্গেও বাণিজ্যিক চুক্তি সারল ট্রাম্পের প্রশাসন। আরও সহজ হল বাংলাদেশের জিনিস রপ্তানি। খাতায় কলমে চুক্তি করে পারস্পরিক শুল্ক কমালো আমেরিকা, যার ফলে বাংলাদেশের জিনিসের উপর শুল্কের হার 19% হয়ে গেল। চুক্তি স্বাক্ষরিত হল বাংলাদেশ আমেরিকার মধ্যে। পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তি স্বাক্ষরিত হল বাংলাদেশ ও আমেরিকার। বাংলাদেশের তরফে এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করলেন সেদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সই করেছেন তাদের রাষ্ট্রদূত এবং বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার। গত বছর ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে বিভিন্ন দেশের উপর মোটা হারের পারস্পরিক শুল্ক আরোপ করে দেয়। ট্রাম্প তখন প্রাথমিকভাবে বাংলাদেশের পণ্যের উপর 37% শুল্ক নির্ধারণ করেছিলেন। অবশেষে তিনি অগাস্টে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক হার কমিয়ে 20% নামিয়ে আনেন। সেই শুল্ক আবারও কমানো হলো। এই চুক্তিতে আরও সহজ হয়ে গেল আমেরিকা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য। এতদিন দুই দেশের মধ্যে পারস্পরিক শুল্ক ছিল 20%। এবার চুক্তি অনুসারে শুল্কের হার 19% করা হলো। হোয়াইট হাউস থেকে এক যৌথ বিবৃতি জারি করা হয়েছে। তাতে উল্লেখ, চুক্তির আওতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর মার্কিন পারস্পরিক শুল্ক 20% থেকে কমিয়ে 19% করতে প্রস্তুত। বাংলাদেশ মূলত রপ্তানি করে টেক্সটাইল এবং পোশাক। রপ্তানির প্রায় 80%ই টেক্সটাইল। 2024 সালে হাসিনা সরকারের পতন ও দেশজুড়ে অরাজকতার সময় যথেষ্ট ধাক্কা খেয়েছিল বাংলাদেশের এই শিল্পক্ষেত্র। রপ্তানিও গিয়েছিল কমে। এবার এই শিল্পটি পুনর্গঠিত হচ্ছে। জানা যাচ্ছে, এই নতুন চুক্তির মাধ্যমে ওয়াশিংটন এখন থেকে বাংলাদেশ থেকে কিছু নির্দিষ্ট টেক্সটাইল এবং পোশাকের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে পারস্পরিক শুল্ক শূন্য করে দিতে পারে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান জানিয়েছেন যে বিশেষ কিছু ধরনের টেক্সটাইল এবং পোশাক রপ্তানির জন্য প্রত্যাশিত শুল্ক ছাড় পাওয়া যেতে পারে, যার ফলে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ক্ষেত্র উল্লেখযোগ্যভাবে গতি পাবে। হাই নিউজ নেটওয়ার্ক। পরমাণু চুক্তি, খামেনেই বিরোধী বিক্ষোভ এবং কূটনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে আমেরিকা ও ইরানের সম্পর্ক ফের অগ্নিগর্ভ। এই পরিস্থিতিতে মার্কিন জাহাজগুলিকে ইরানের জলসীমা থেকে নিরাপদ দূরত্বে থাকতে নির্দেশ দিল ইরান। পরমাণু চুক্তি, খামেনেইয়ের বিরোধী বিক্ষোভ এবং কূটনৈতিক টানাপোড়েনের মাঝে সব মিলিয়ে আমেরিকা ও ইরানের সম্পর্ক ফের অগ্নিগর্ভ। এই পরিস্থিতিতে মার্কিন জাহাজগুলিকে ইরানের জলসীমা থেকে নিরাপদ দূরত্বে থাকতে নির্দেশ দিল আমেরিকার জাহাজ চলাচল নিয়ামক সংস্থা ইউএস ম্যারিটাইম অ্যাডমিনিস্ট্রেশন। হরমুজ প্রণালীতে চলাচলের সময় জাহাজের ক্যাপ্টেনদের সতর্ক করা হয়েছে যাতে ইরানি বাহিনীকে জাহাজে ওঠার অনুমতি না দেওয়া হয়। এই বার্তাকে আন্তর্জাতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ প্রশ্ন উঠছে, যুদ্ধ কি আর দূরে নয়? দীর্ঘ টালবাহানার পর পরমাণু চুক্তি নিয়ে এক বড় বার্তা দিয়েছে তেহরান। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছে, আমেরিকা যদি ইরানের ওপরে থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% নিচে নামিয়ে আনতে প্রস্তুত তারা।
এই ঘোষণা আসতেই আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে আলোড়ন শুরু হয়। কিন্তু একই সঙ্গে আমেরিকার তরফে জাহাজ চলাচল সংক্রান্ত সতর্কতা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইউএস ম্যারিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময় মার্কিন জাহাজগুলি যেন ইরানের জলসীমা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। পাশাপাশি ক্যাপ্টেনদের উদ্দেশ্যে বলা হয়েছে, কোনো অবস্থাতেই ইরানি বাহিনীকে জাহাজে ওঠার অনুমতি দেওয়া যাবে না। তবে যদি কোনো কারণেই ইরানি বাহিনী জাহাজে উঠে পড়ে, তাহলে জোর করে বাধা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পরিস্থিতি আর জটিল না হয়। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। ইরান ও ওমানের মাঝে এই সরু সমুদ্র পথ দিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার ও ইরাকের মতো দেশগুলিতে বিপুল পরিমাণ তেল রপ্তানি করা হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় 1/3 এই পথ দিয়েই যায়, আর সেই তেলের বড় অংশই পৌঁছায় এশিয়ার বাজারে, ভারত, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে। তাই হরমুজ প্রণালীতে সামান্য অস্থিরতা তৈরি হলেই তার প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে। তেলের দাম বেড়ে যায়, সরবরাহ ব্যাহত হয় এবং শেয়ার বাজারে অস্থিরতা, সবই এর পরিণতি হতে পারে। সম্প্রতি আমেরিকার সঙ্গে সংঘাতের আবহে তেহরানের হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে বলে খবর। সেই প্রেক্ষাপটে মার্কিন জাহাজগুলিকে সমাধান করে দেওয়ার সিদ্ধান্ত যে শুধু প্রতিরোধমূলক নয়, বরং কূটনৈতিক বার্তা, তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের মতে ইরান একদিকে পরমাণু চুক্তিতে ফের ইঙ্গিত দিয়ে আন্তর্জাতিক চাপ কমাতে চাইছে, অন্যদিকে সামরিক শক্তি প্রদানের মাধ্যমে আমেরিকার উপরে চাপ বাড়ছে। আর ওয়াশিংটন এই দুইমুখী কৌশলকে সন্দেহের চোখে দেখছে। তাই তারা তাদের জাহাজ ও নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। পরমাণু চুক্তি, নিষেধাজ্ঞা, সামরিক মহড়া ও কূটনৈতিক সতর্কবার্তা, এসবের মাঝে প্রশ্ন একটাই, আমেরিকা ও ইরানের উত্তেজনা কি শেষ পর্যন্ত সামরিক সংঘর্ষে রূপ নেবে, নাকি আপাতত উত্তর অজানা। তবে হরমুজ প্রণালীর ঢেউ যে শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের রাজনীতি ও অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। হাই নিউজ নেটওয়ার্ক। গেম ইজ অন, সব নাটকের অবসান। বয়কট নাটক শেষ করে ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। আইসিসির সঙ্গে বৈঠকের পরই এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তান পাল্টি খেতে পারে। এবার সেটাই বাস্তবায়িত হলো। সব নাটকের অবসান, বয়কট নাটক শেষ করে ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। আইসিসির সঙ্গে বৈঠকের পরই এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তান পাল্টি খেতে পারে। সেটাই বাস্তবায়িত হলো। গেম ইজ অন। সোমবার রাতে বিবৃতি জারি ম্যাচ খেলার কথা ঘোষণা করল শাহবাজ সরকার। অর্থাৎ 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে সেই বহু প্রতীক্ষিত ভারত পাক মহারণ। তবে বয়কট নাটকের পর এই ম্যাচের গুরুত্ব ও উত্তাপ যে আরও বাড়বে তা নতুন করে বলার নয়। 1 ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু ঘটনাক্রম যেদিকে গড়ায়, তাতে ক্রমশ চাপ বাড়ে পাকিস্তানের উপর। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিবিকে করা চিঠিও লেখে, টিকিট বিক্রির কথাও তুলে ধরা হয়। ম্যাচ না হলে বিরাট আর্থিক ক্ষতি হতো পাকিস্তানের, ছিল শাস্তির ভয়ও। কিন্তু যেহেতু বয়কট ঘোষণা করে বসেছিল, তাই পাল্টি খাওয়া সহজ ছিল না। 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে সেই বহু প্রতীক্ষিত ভারত পাক মহারণ। আর এই বয়কট নাটকের পর এই ম্যাচের গুরুত্ব ও উত্তাপ আরও ছড়িয়ে পড়বে গোটা মাঠ জুড়ে। এর মধ্যেই লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে মিটিং করেন আইসিসির প্রতিনিধিরা। বৈঠকে ছিলেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। তার পাশে থাকার জন্য লাহোরে যান বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সেখানে মহসিন নকভি একাধিক দাবি জানান, যেগুলো মানলে তারা বয়কট তুলবে বলে জানা গিয়েছিল, যার মধ্যে ছিল ভারতের সঙ্গে হাত মেলানো কিংবা দ্বিপাক্ষিক সিরিজ। তবে সব দাবি আইসিসি খারিজ করে দেয়। এরপর পাক বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিসিবি প্রধান বুলবুল পাকিস্তানকে বয়কট তুলে নিতে বলেন।
এদিন আবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেন নকভি। বৈঠক শেষে শাহবাজ সরকারের তরফে জানানো হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের তরফে পাকিস্তান সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছিল ভারত পাকিস্তান ম্যাচ বাতিল না করার। পাশাপাশি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা বিশ্বনায়কের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা হয়। তিনিও বিষয়টি বিবেচনা করে সমস্যা সমাধানের আর্জি জানান। এই পরিস্থিতিতে সমস্ত দিক খতিয়ে দেখে এবং স্পোর্টসম্যান স্পিরিটের কথা মাথায় রেখে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয় 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার। বাবরদের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নকভি আগে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন অতিথি ঘরে এলে তাদের অনুরোধ রাখতে হয় বলে, অর্থাৎ অতিথি আইসিসির অনুরোধ মেনে তারা বিশ্বকাপ খেলতে রাজি। যদিও বাস্তবটা অন্য, সব দিক থেকে কোণঠাসা হয়ে বয়কট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তান। এবার মাঠের লড়াইয়ে সূর্যকুমাররা তাদের কেমন চাপে ফেলেন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।